হ্যালো স্টুডেন্টস, আমি গৌতম স্যার আবার আসলাম তোমাদের ম্যাথস করানোর জন্য। সবাই ভালো আছো? নিশ্চয়ই ভালো থাকবে। তো আজকে আমি তোমাদের ক্লাস 8-এর যে চ্যাপ্টারটা করাবো, ওই চ্যাপ্টারটা হচ্ছে 8, মানে ওই চ্যাপ্টার নাম্বারও 8, ক্লাস 8 চ্যাপ্টার নাম্বার 8। কি মজা! তো চ্যাপ্টারের নাম হচ্ছে তোমার বিভিন্ন রাশিগুলোর তুলনা, কম্পেয়ারিং কোয়ান্টিটিস। তো এই চ্যাপ্টারটা করার আগে তোমরা বিগত ক্লাসে কিছু পার্ট করেছো, যেটা অলরেডি করেছো, যেমন শতকরা করেছো, তারপরে তোমরা অনুপাত করেছো। তো অনুপাত শতকরা ওই পার্টগুলো এই চ্যাপ্টারের সঙ্গে মোস্টলি রিলেটেড। তো আমি ওই প্রিভিয়াস পার্টগুলো একটু শর্টলি আলোচনা করছি যেন তোমাদের ব্রেনটা একটু রিচার্জ হয়ে যায়। তো প্রথমে আমি তোমাদের অনুপাত নিয়ে একটু আলোচনা করছি, দ্যাট ইজ রেশিও। অনুপাতটা কী ছিল? ধরো কোনো একটা ক্লাসে, ধরো ক্লাস 8-এ বয়েজ মানে বালক আছে 20 জন। কতজন বয়েজ আছে? 20। বালিকা আছে, গার্লস আছে 30 জন। তো ক্লাসের টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 50। তার মধ্যে তোমার বয়েজ হচ্ছে 20 আর গার্লস হচ্ছে 30। তো এই ক্ষেত্রে যদি তোমাদের বলা হয় যে তোমাদের ক্লাসে যে বালক ও বালিকার অনুপাত কত, তো অ্যাকচুয়ালি অনুপাত শব্দটা আমরা কখন করা হয়? যখন কোনো একটা রাশিকে অন্য একটা রাশির সঙ্গে বা সমাজাতির রাশির সঙ্গে তুলনা করা হয়, তখন আমরা কি অনুপাতটা নিয়ে আসি। তো অনুপাত কথার অর্থ মেইন হচ্ছে যে সমাজাতির রাশির মধ্যে তুলনা করা। এখানে সমাজাতির রাশির মধ্যে তুলনা করার মেইন যে পার্টটা, মানে বলতে গেলে যে কত গুণ বা কত অংশ, ওই জিনিসটা আমরা কি অনুপাত দিয়ে বুঝতে পারি। তো আমি যদি এখানে রেশিও করি, মানে অনুপাত করি, তাহলে হবে 20:30। অনুপাতটাকে আমরা কি করব? প্রথমে ভাগ হিসেবে লিখব। লেখার পর এখানে আমরা কি যদি কাটা যায়, লোয়েস্ট করা যায়, তাহলে কাটবো। এখানে 0 কাট করে দিলাম, থাকে কি 2/3। তাহলে অনুপাতে যদি আবার লিখে দিই, তা হলো কি 2:3। তাহলে তোমাদের ক্লাসে বালক ও বালিকার অনুপাত কত পেয়ে গেলাম আমরা? 2:3। তো এরকম ধরনের যে পার্টগুলো ছিল অলরেডি তোমরা শেষ করে এসেছো। এছাড়া নেক্সট যে পার্টটা ছিল ওটা পড়েছিল তোমরা কি শতকরা, পার্সেন্টেজও তোমরা করেছিলে। শতকরাটা কীভাবে করতে হয়? তো শতকরা কীভাবে করতে হয়? শতকরা কোনো একটা ভগ্নাংশের সঙ্গে তুমি যখন 100 গুণ করবে, তখন এটা শতকরাতে পরিণত হয়ে যাবে। কোনো একটা ভগ্নাংশের মধ্যে দুটো পার্ট থাকে, মানে একটা ফ্র্যাকশনের মধ্যে দুটো পার্ট থাকে। উপরেরটাকে বলা হয় লব, নিচেরটা বলা হয় হর। তাহলে কোনো ভগ্নাংশের এই নিচের পার্টটা যদি তোমার 100 হয়, তাহলেই তুমি এখানে শতকরা বলতে পারবে। তো শতকরা বলতে আমরা বুঝি যে এরকম একটা ভগ্নাংশ, অর্থাৎ শতকরা হলো এরকম একটা ভগ্নাংশ যার হর হলো 100 বা 100। আর উপরে যে পার্টটা থাকে, লব যে পার্টটা থাকে, এই পার্টটা তোমার বোঝায় শতকরার হার। শতকরার হার কত? তাহলে ভগ্নাংশের লব এবং হর যেটাই আছে এখানের মধ্যে, নিউমারেটর আর ডিনোমিনেটর, তাহলে দুই রকম হচ্ছে। হর যদি 100 হয় কোনো ভগ্নাংশের, আমরা বলবো এটা শতকরাতে আছে। আর উপরে যে পার্ট যেটা লব যেটা আছে নিউমারেটর, ওইটা তোমার কি শতকরা হারকে মানে প্রকাশ করে, কত পার্সেন্টেজের রেটটা কত পার্সেন্টেজ, ওইটা বোঝায় লব দিয়ে। তো এখানে তোমরা আগের ক্লাসে অনুপাতটা করেছো, শতকরা করেছো। তো এখানে আমি আমার যে একটা ভগ্নাংশ আছে,
যে অনুপাতটা আছে 2:3, এটাকে আমরা কী করব, পার্সেন্টেজে কনভার্ট করব, শতকরাতে কনভার্ট করব। প্রথমে কী করব, 2:3-কে 2/3 হিসেবে লেখা যায়। এবার আমি আগে বলেছিলাম, কিছুক্ষণ জাস্ট বলেছিলাম যে কোনো ভগ্নাংশ তুমি যখন শতকরাতে পরিণত করবে তখন কি করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই সংখ্যার সঙ্গে আমি 100 দিয়ে গুণ করব। এখানে 3 দিয়ে 100-কে তো কাটা যাচ্ছে না, যতটুকু যাচ্ছে আমরা নেব এখানের মধ্যে। কাটার পর এখানে যে সংখ্যাটা আসবে এই সংখ্যাটার সঙ্গে আমরা কি করব, এই সংখ্যার সঙ্গে গুণ করে নেব, তখন যা হবে এটাই তোমার হবে শতকরা। এবার তোমরা আরেকটা পার্ট করেছো, এই শতকরা এই অনুপাত থেকে এই অংশটা অর্থাৎ বালকের অংশটা এবং বালিকের যে অংশটা আছে, ওই বালক এবং বালিকা শতকরা কত ভাগ ওই ক্লাসে আছে ওইটাও বার করেছো। তো আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি যে ওই ক্লাসের মধ্যে 50 জন স্টুডেন্ট ছিল, এর মধ্যে 20 জন ছিল বয়েজ এবং 30 ছিল তোমার কি গার্লস। তাহলে আমি যদি শতকরাতে পরিণত করি তাহলে আমার দেখতে হবে তাদের অনুপাতটা ছিল কত, 2:3। এখন আমি কি করব, ওই ক্লাসের মধ্যে শতকরা কতজন বালক ছিল এবং শতকরা কতজন বালিকা ছিল ওইটা আমরা বার করব। এটা করার জন্য আগে আমার যে অনুপাতটা আছে ওইটা একটা সমষ্টি করতে হইব। তাহলে আমি এখানে 2 এবং 3 যদি প্লাস করি আনসার হচ্ছে 5। অর্থাৎ বালকের যে পার্টটা আছে এটা হচ্ছে তোমার কি 2/5। 5-এর মধ্যে 2 হচ্ছে বালকের অংশ। এবার আমরা এটাকে শতকরাতে নেব। শতকরাতে যদি নেই, সিম্পল কি করব, 100 দিয়ে গুণ করব আর শতকরার চিহ্নটা দেব। তাহলে আমরা এখানে 5 দিয়ে 100-কে কাটতে পারি, 20 এবং 20-র সঙ্গে 2 ইন্টু করো তাহলে হবে 40। তাহলে ওই ক্লাসে বালকের শতকরা ভাগ কত তুমি এটা পেয়ে গেলে, তাহলে শতকরা ভাগ হলো 40%। সেমভাবে বালিকা পার্টটা আমরা বার করতে পারবো। বালিকার পার্টটা হচ্ছে 3/5, তাহলে 3/5 ইন্টু 100। এখন আমরা কাটবো, তাহলে হবে 20 ইন্টু 3 60। তাহলে ওই ক্লাসে 60% হচ্ছে বালিকা আর 40% হচ্ছে বালক। তো এই ধরনের টপিক, এই ধরনের যে পার্টগুলো ছিল অলরেডি তোমরা প্রিভিয়াস ক্লাসে শেষ করেছো। তো এই চ্যাপ্টারের মধ্যে আমরা আরও অন্য কিছু পার্ট নিয়ে আলোচনা করব যেটা শতকরা এবং অনুপাতের সঙ্গে রিলেটেড। তো ওই পার্টগুলো কি কি আমি 1 বাই 1 তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমরা নেব শতকরার হ্রাস বা বৃদ্ধি। তাহলে আমরা নিচ্ছি হ্রাস এবং বৃদ্ধি শতকরা, অর্থাৎ ডিক্রিজ অ্যান্ড ইনক্রিজ পার্সেন্টেজ। শতকরা কখন হ্রাস হয় কখন বৃদ্ধি হয়, কীভাবে করতে হয় হ্রাস বৃদ্ধি নিয়ে, এটার উপরে শর্টলি একটু আলোচনা করছি। ধরো একটা বাইকের দাম গত বছর, একটা বাইকের দাম গত বছর ছিল 34,000 টাকা। আমি সিম্পল নিয়ে নিলাম, একটা বাইকের দাম গত বছর ছিল 34,000 টাকা। এই বছর এই বাইকের দামে এর দাম 20% বেড়ে গেল, 20% বৃদ্ধি পেয়ে গেল। তাহলে যে বাইকটা আমি গত বছর যদি কিনতাম 34,000 টাকা দিয়ে কিনতে পারতাম, কিন্তু এ বছর 20% যদি বেড়ে যায় তাহলে আমাকে কত টাকা
দিয়ে কিনতে হবে, আমরা এখানে বার করব। তাহলে এখানে আমরা কি বৃদ্ধি পেয়েছে, তাহলে প্রথম কাজ হচ্ছে কত টাকা বৃদ্ধি পেয়েছে ওইটা বার করব। তাহলে আমরা সুতরাং বার করব কত টাকা বৃদ্ধি পেয়েছে। তো বৃদ্ধি কী করে বার করব, 34,000 টাকার 20% কত আগে বার করব। তো কীভাবে করব, তো 34,000 ইন্টু 20 আর পার্সেন্টের জন্য নিচে 100। যখন তুমি শতকরা থেকে ভগ্নাংশে যেতে হয় তখন 100 দিয়ে ভাগ করতে হয়, সেই কারণে 20%কে আমরা লিখতে পারি 20/100। এখন আমরা কাটবো 1 2, এখানে 2টা জিরো আর এখানে 2টা জিরো কেটে দিলাম। তাহলে আমাদের কত থাকছে, 340 মানে 340 ইন্টু 20, তাহলে হবে 0 0 4 ইন্টু 2 8 3 ইন্টু 2 6। তাহলে আমরা পাচ্ছি এখানের মধ্যে তোমার 6800 টাকা, অর্থাৎ 6,800 টাকা। তো 6,800 টাকা এই বছর তোমার কি হলো, বৃদ্ধি পেল। তাহলে তোমাকে নতুন দাম কত দিতে হবে। তাহলে আমরা যদি নতুন দাম বার করতে যাই, নতুন দাম মানে বাইকের নতুন দাম তোমার হবে পুরনো দামের সঙ্গে পুরনো দাম প্লাস বৃদ্ধি, কত বৃদ্ধি পেয়েছে। তাহলে বাইকের দামটা কত ছিল আগে, 34,000 টাকা, 34,3400 প্লাস কত টাকা বৃদ্ধি হয়েছে, 6,800 টাকা, 6,800। এবার দুটো প্লাস করে দিই, তাহলে প্লাস করলে হচ্ছে 0 0 8 6 প্লাস 4 10 0 ক্যারি 1 3 প্লাস 1 4। তাহলে আমরা এখানে পেয়েছি 40,800 অর্থাৎ 40,800 টাকা। তাহলে এই ক্ষেত্রে যে বাইকের দাম গত বছর ছিল 34,000 টাকা, 20% বৃদ্ধি হওয়ার পর এই বছর বাইকের দাম হয়ে গেল 40,800 টাকা। সেমভাবে যদি হ্রাস পায় আমরা কি করব, ওইখানে প্লাসের জায়গায় শুধু মাইনাস করে দেব। আর এখানে তোমার বৃদ্ধির জায়গায় আমাদের বার করতে হবে হ্রাস, কত হ্রাস পেয়েছে। তো হ্রাসের সময় হবে মাইনাস, বৃদ্ধির সময় হবে প্লাস। তো এইভাবে তোমরা হ্রাস এবং বৃদ্ধির শতকরা হার কীভাবে করতে হয় বুঝতে পারলে এই এক্সাম্পলের মাধ্যমে। তো এরকম অনেক এক্সাম্পল আছে, যে এক্সাম্পল তোমরা যদি বাড়িতে প্র্যাকটিস করো তাহলে তোমরা বুঝতে পারবে যে গত বছরের দামের সঙ্গে এই বছরের দাম কত পার্থক্য হয়েছে বা কত কমেছে বা বেড়েছে, তোমরা ঘরে প্র্যাকটিস করলে বুঝতে পারবে। চলো এবার আমি যাচ্ছি নেক্সট টপিকে। নেক্সট টপিকটা লেখার আগে আমি তোমাদের সঙ্গে একটা জিনিস আলোচনা করছি। সাধারণত আমরা দেখতে পাই যখন বৈশাখ মাস চৈত্র মাস আসে তখন আমাদের বাজারে জিনিসপত্রের দাম অনেকটা কমে যায়। অর্থাৎ যে জিনিসের দাম 100 টাকা থাকে ওইটা আমরা 80 টাকা দিয়ে কিনতে পারি বা 70 টাকা দিয়ে কিনতে পারি, অর্থাৎ দোকানদার এখানে কিছু টাকা কম নেই। তো এই ক্ষেত্রে দোকানের মধ্যে কিছু কিছু দোকানে লেখা থাকে যে ব্র্যান্ডেড যে দোকানগুলো আছে ওরা এটা বোর্ডের মধ্যে লিখে ঝুলিয়ে রাখে যে 50% ডিসকাউন্ট, 40% ডিসকাউন্ট, 30% ডিসকাউন্ট, এরকম প্রায় দোকানেই লেখা থাকে। অর্থাৎ ওই জিনিসটার যা আর্টিকেলটার যা দাম হবে ওইখান থেকে তোমার এত % ডিসকাউন্টটা বাদ দিয়ে বাকি টাকাটা আমাদের দোকানদারকে পে করতে হবে, তাহলে উনি ওই জিনিসটা আমাদের দিয়ে দেবেন। তো এখানে নেক্সট যে টপিকটা হচ্ছে ছাড়, ডিসকাউন্ট এবং আরেকটা পার্ট হচ্ছে কর, ট্যাক্স। অনেক সময় দেখা যায় আমরা সাধারণত যখন ওষুধের দোকানে যাই তখন দোকানদার কিন্তু আমাদের থেকে কর নেয়, ওইখানে যা বডি প্রিন্ট থাকে ওই পার্টটা থেকেও একটু বেশি হয়তো বা আমাদের পে করতে হয় কোনো কোনো কারণে, বা এটা হয়তো বা অলরেডি আগের থেকেই এরকম সিস্টেম হয়ে এসেছে, ওইখানে একটা তারা ট্যাক্স নেয়। তো কিছু কিছু দোকানের ক্ষেত্রে জিনিসের ক্ষেত্রে আমাদের ট্যাক্স দিতে হয়, বা কিছু কিছু মানে ক্ষেত্রের মধ্যে আমাদের ট্যাক্স দিতে হয়, আবার কিছু কিছু ক্ষেত্রের মধ্যে আমাদের
আমরা ছাড় পাই। তাহলে ছাড় এবং ট্যাক্স দুইটা জিনিস অলমোস্ট সেম, শুধু একটার ক্ষেত্রে হবে প্লাস আর একটার ক্ষেত্রে হবে মাইনাস। যখন আমরা ছাড়ের চিন্তা করব তখন আমরা কি মাইনাস করব, আর যখন আমরা করের চিন্তা করব অর্থাৎ ট্যাক্স তখন আমরা প্লাস করব। তো আমি একটা এক্সাম্পল নিয়ে তোমাদের বোঝাচ্ছি। ধরো কোনো একটা জিনিসের দাম, এটার যে তোমার বডিতে যে লেখা থাকে ওটাকে বলা হয় ধার্য মূল্য। সাধারণত আমরা এটাকে বডি প্রিন্ট বলি। বডি প্রিন্টে যে লেখা থাকে এটা বলা হয় ধার্য মূল্য। সাধারণত তুমি একটা পেস্ট কিনতে গেলে, ভালো একটা পেস্ট কিনতে গেলে তো এখানে লেখা আছে তোমার 100 রুপিস, 100 টাকা। তো এখানে দোকানদার তোমাকে বলল এখানে তোমাকে উনি ছাড় দেবেন 10%, যে 10% এখানে ডিসকাউন্ট আছে, 10% ডিসকাউন্টে যাওয়া হবে, ওইটা বাদ দিয়ে বাকিটা আপনি পেমেন্ট করবেন। তাহলে তোমরা কীভাবে করবে? এখানে ছাড়টা আমরা কী করে বার করব? তো এই ক্ষেত্রে ছাড়টা আমরা বার করব যে ধার্য মূল্যটা আছে ওইটার 10% হিসাবে। তাহলে এখানে আছে 100 গুণ 10 আর পার্সেন্টের জন্য হলো, শতকরার জন্য হলো 100। তো এখানে তোমরা কেটে দিই, 0 0 কাটা, শুধু থাকছে এখানে 10। তাহলে আমরা যদি ওই জিনিসটার দাম 100 টাকা হয় তাহলে এখানে আমরা ডিসকাউন্ট পেয়েছি 10 টাকা। তাহলে দোকানদারকে আমরা কত টাকা দেব? 100 মাইনাস 10 ইকুয়াল টু 90, অর্থাৎ 90 টাকা আমরা দোকানদারকে দেব। তো এই ক্ষেত্রে আমরা যদি ছাড়ের যদি একটা ফর্মুলা সেট করি তাহলে আমরা সিম্পলি একটা পেয়ে যাচ্ছি ধার্য মূল্য, যেটা এই আর্টিকেলটার গায়ে লেখা থাকে, মাইনাস বিক্রয় মূল্য, মানে দোকানদার আমার কাছে যত টাকায় ওই জিনিসটা বিক্রয় করলেন। তো ধার্য মূল্য থেকে যদি বিক্রয় মূল্যটা আমরা বাদ দিয়ে দিই, তারপর যেটা থাকে ওটাকে বলা হয় ছাড় অথবা ডিসকাউন্ট। এই গেল ডিসকাউন্টের পার্টটা। করের ক্ষেত্রে কি হয়, তোমরা রিসেন্টলি হয়তো একটা ওয়ার্ড হয়তো খুব ভালো করে শুনছো যে জিএসটি। তো জিএসটি ওয়ার্ডটা এটা রিসেন্টলি প্রায় শোনা যাচ্ছে, তোমরা হয়তো বা শুনেছ। তো অ্যাকচুয়ালি জিএসটি ওয়ার্ডটা অ্যাকচুয়ালি কোথা থেকে এসেছে? প্রথমে যে ওয়ার্ডটা ছিল এটা ছিল ট্যাক্স, এরপরে থেকে আমরা শুনতে পাই ভ্যাট, এরপরে আমরা শুনতে পেয়েছি জিএসটি। ট্যাক্স যে পার্টটা ছিল করের পার্ট, কর, তারপরে চলে আসলো ভ্যাট মানে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আমরা যে জিনিসপত্র কিনি ওইখানে আমাদের ট্যাক্স দিতে হয়। এখন এটাকে চেঞ্জ করে আবার হয়ে গেছে জিএসটি, এটা হচ্ছে গুড অ্যান্ড সেলিং ট্যাক্স যেটা বলা হয় কি। তো এখানে আমরা এই প্রত্যেকটি গুডস যে আইটেমগুলো আমরা কিনছি ওইটার উপর আমাদের কি ট্যাক্স দিতে হয়। তো এখানে ট্যাক্সটার সময় আমরা কীভাবে দেন তারা ট্যাক্সটা? ধরো কোনো একটা আইটেমের দাম হচ্ছে তোমার 100 রুপিস, মানে 100 টাকা। ওইখানে তোমাকে কর দিতে হবে 10%। তাহলে 10% যদি কর দিতে হয় তাহলে আমাকে মোট কত টাকা দোকানদারকে পে করতে হবে, মানে দিতে হবে। তাহলে আমরা প্রথমে বার করব করটা কত, যে দামটা ছিল ওইটার 10% কত আগে আমরা ক্যালকুলেশন করব। তো দেখি কত আসে, 100 ইন্টু 10/100, 0 0 ক্যান্সেল, 10। তাহলে আমাদের কর আসলো কত? 10 টাকা, 10 রুপিস। এই 10 টাকা কী করবো আমরা, ওই 100-এর সঙ্গে প্লাস করে দেব, তখন যে টাকাটা হবে
ওই টাকাটা আমাদের দিতে হবে ওই দোকানদারকে, যেখানে করের সিস্টেমটা চালু আছে। তো ছাড় এবং কর দুইটার মধ্যে একটি পার্থক্য, ছাড়ের সময় আমরা যে ছাড়টা হয় ওইখান থেকে মাইনাস করে দিই, আর করের সময় কী করি, প্লাস করে দিতে হয়। এই হলো দুইটার মধ্যে পার্থক্য। তো ছাড় এবং কর এই পার্টটার মধ্যে যে জিনিসগুলো আলোচনা করেছি, যে পার্টগুলো আলোচনা করেছি, জিনিসগুলো মনে রাখবে, তাহলে তোমাদের এটা অলওয়েজ ক্লিয়ার থাকবে। আর একটা লাইন বলছি, যেমন তোমার একটা ওয়ার্ড আছে যেমন ফাইন। তোমরা পাই শুনেছ যে আজকে আমি বাইকের জন্য আমাকে ফাইন দিতে হয়েছে, বা কোনো একটা কাজের ভুলের জন্য ফাইন দিতে হয়েছে। এখানে ফাইন অ্যান্ড ট্যাক্স অলমোস্ট সেম থিং। তো এই পার্টটা আমি তোমাদের বলে দিচ্ছি যে ফাইন অ্যান্ড ট্যাক্সটা মানে কি। ফাইন হচ্ছে এটাও এক ধরনের ট্যাক্স, যেটা তুমি কোনো একটা ভুল কাজ করার জন্য তোমাকে দিতে হবে। আর ট্যাক্স যে পার্টটা হচ্ছে, যেটা যারা খুব ধনী ব্যক্তিরা গভর্নমেন্টকে ট্যাক্স দেয় বা ব্যাংকের ট্যাক্স দেয়, ওইখানে তারা হচ্ছে ভালো কিছু করার জন্য। তো আমরা যদি বলতে পারি এ ফাইন ইজ এ ট্যাক্স ফর ডুইং রং, or a tax is a fine for doing well. তো ভালোর জন্য ট্যাক্স ভালোর জন্য আছে, ভুল কিছু করলো তার জন্য আছে। চলো আমরা যে নেক্সট টপিকে, ওটা হচ্ছে তোমার মূল্য, প্রাইস। নেক্সট যে টপিক এটা হচ্ছে মূল্য, প্রাইস। মূল্য সাধারণত দুইভাবে হয়। যেমন আমরা যখন বাজারে যাই, একজন কিছু কিনতে চায়, আর অলরেডি যারা বাজারে থাকে তারা কিছু বিক্রি করার জন্য থাকে। তাহলে কেউ কিছু কিনে আবার কেউ কিছু বিক্রি করে। তো ওই দিক দিয়ে চিন্তা করে আমরা মূল্যটাকে দুইভাবে বুঝতে পারি। একটা হচ্ছে ক্রয় মূল্য, আর আরেকটা হচ্ছে বিক্রয় মূল্য। এটা তোমার হচ্ছে কস্ট প্রাইস, আর এটা হচ্ছে সেলিং প্রাইস। অর্থাৎ কত টাকা দিয়ে কিনলাম এটা হচ্ছে কস্ট প্রাইস, কত টাকা দিয়ে বিক্রি করলাম এটা হচ্ছে সেলিং প্রাইস। তো দুটো মূল্যের উপরই বেস করে বাজারে যে কেনা বেচা হয়, এই শুধু দুটো মূল্যের উপর বেস করে। তো এই দুটো মূল্যের উপর ভিত্তি করে আমরা আরও দুইটা টার্ম এখানে জানবো। একটা হচ্ছে লাভ, একটা টার্ম হচ্ছে লাভ, আর একটা টার্ম হচ্ছে ক্ষতি। এবং এখান থেকে আসবে শতকরা লাভ, আবার এখান থেকে আসবে শতকরা ক্ষতি। তাহলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য এই দুইটার উপর ভিত্তি করে আমরা আরও দুইটা রাশি জানতে পারলাম। ওরা কি কি? একটা হচ্ছে লাভ, প্রফিট, আর একটা হচ্ছে ক্ষতি, লস। শতকরা লাভ প্রফিট পার্সেন্ট, আর হচ্ছে শতকরা ক্ষতি লস পার্সেন্ট। তো এখানে আমরা লাভ এবং ক্ষতি এটা আমরা কি করে বার করব, এটা আমি তোমাদের দেখাচ্ছি। তার জন্য আমরা একটা উদাহরণ হিসেবে নিতে পারি। এখানে দেখো আমি একটা বাল্ব ড্র করছি। আমি বললাম এটা তোমার ক্রয় মূল্য 10 টাকা, অর্থাৎ 10 টাকা দিয়ে এটা আমি কিনলাম। এবার আমি এই বাল্বটাকে অন্য একটা লোকের কাছে 12 রুপিস মানে 12 টাকা দিয়ে বিক্রি করলাম। তাহলে এক্ষেত্রে আমার কি হলো? আমি এই বাল্বটাকে 10 টাকা দিয়ে কিনলাম, 12 টাকায় বিক্রি করলাম। ক্রয় মূল্য হলো 10 টাকা, বিক্রয় মূল্য 12 টাকা। তাহলে এক্ষেত্রে আমার কি হলো? লাভ হলো না ক্ষতি হলো? লাভ হলো। কারণ আমি যত টাকা দিয়ে কিনেছি এর বেশি টাকায় আমি বিক্রি করতে পেরেছি, তো এই ক্ষেত্রে আমার লাভ। যদি আমি কম টাকায় বিক্রি করতাম তাহলে আমার হতো ক্ষতি। তাহলে আমরা এই পার্টটা থেকে একটা কনক্লুশন দিতে পারি, যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয় তখন যে পার্টটা হয় তখন আমরা কি পাই? লাভ, অর্থাৎ প্রফিট। তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে কি হয়? লাভ। আর অন্যদিকে যদি চিন্তা করি,
এবার আমি দেখলাম ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে বেশি, ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে বেশি, তাহলে এই ক্ষেত্রে আমাদের হবে ক্ষতি, তাহলে লস। তাহলে লাভ এবং ক্ষতির জন্য সিম্পলি আমরা একটা ফর্মুলা বানাতে পারি। আমি প্রফিটকে পি দিয়ে বোঝালাম, অর্থাৎ লাভ। এখানে আমরা লিখতে পারি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। তাহলে প্রফিট তুমি কি করে বার করবে? যত টাকা দিয়ে কিনেছিলে আর যত টাকা দিয়ে বিক্রি করেছিলে ওই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করলে তুমি পেয়ে যাবে প্রফিট। আর এদিক দিয়ে তুমি যদি লস বার করতে যাও তাহলে তুমি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটাকে বিয়োগ করতে হবে, সিপি মাইনাস এসপি। এখানে দেখো আমি কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসটা বাদ দিয়ে দিয়েছি, অর্থাৎ ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করেছি, তখন আমি যা পাবো এটা হচ্ছে আমার ক্ষতি বা লস। তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য উপরে বেস করে কীভাবে লাভ বার করতে হয়, কীভাবে ক্ষতি বার করতে হয়, এটা হচ্ছে এই পার্টটা। এছাড়াও তুমি শতকরা লাভ কত কী করে বার করবে? শতকরা লাভ তোমরা যদি বার করতে যাও, মানে প্রফিট পার্সেন্টেজ, তাহলে যত টাকা তোমার লাভ হয়েছে ওই লাভকে আমরা কি ক্রয় মূল্য দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে দেব। আমি আবার বলছি, শতকরা লাভ যদি আমরা করতে যাই তাহলে যত টাকা লাভ হয়েছে ওই লাভকে ক্রয় মূল্য দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে দেব, তাহলে আমরা কত শতকরা লাভ কত পেয়ে যাব। সেমভাবে তোমরা যদি শতকরা ক্ষতি করতে যাও তাহলে হবে ক্ষতি মানে L/CP ইন্টু 100%। এটা হয়ে গেল আমার শতকরা ক্ষতির জন্য। এবার আমরা হচ্ছে নেক্সট টপিক, লাভ এবং ক্ষতি এখানে শেষ হয়ে গেল। এগুলো মূল্যর পার্ট। নেক্সট আরেকটা টপিক আছে যেটা আমরা এখানে আলোচনা করছি, এটা হচ্ছে তোমার চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ, ইট ইজ কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ। সাধারণত তোমরা সরল সুদ তোমরা ক্লাসে করেছো, আগে করেছো, যেখানে তোমার যে ফর্মুলাটা ছিল তোমরা পেয়েছিলে আসল ইন্টু টাইম ইন্টু সুদের হার বাই 100। এই ফর্মুলা দিয়ে তোমরা সরল সুদ করেছিলে। আমরা যখন ব্যাংকে কিছু টাকা রাখি বা ব্যাংক থেকে যখন আমরা কিছু লোন নেই তখন কিন্তু আমাদের ক্ষেত্রে যে সুদের যে পার্টটা হয় ওটা কিন্তু তোমার সরল সুদও হয় আবার চক্রবৃদ্ধি সুদও হয়। তো সাধারণত যখন লোন নেওয়া হয় ব্যাংক থেকে তখন তোমার চক্রবৃদ্ধি সুদেই হিসাবটা করা হয়। তো আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে ব্যাংক থেকে যখন আমরা লোন নিই, সাপোজ ব্যাংক থেকে আমরা 100 টাকা লোন নিয়েছি এবং সুদের হার 10%। 100 টাকা লোন নিয়েছি ব্যাংক থেকে, সুদের হার হলো 10%। তাহলে আমরা যদি সরল সুদে হিসাব করব এবং চক্রবৃদ্ধি সুদেও হিসাব করব, দেখব দুটার মধ্যে কত পার্থক্য হচ্ছে। তো 100 টাকা লোন নিয়েছি, এখানে আমরা সময়টা ধরে নেব 3 বছরের জন্য, 3 years। এখানেও সেম সময়টা ধরে নেব 3 years। তো আমি প্রথম থেকে একটু রিপিট করে দিচ্ছি, ব্যাংকের থেকে আমরা 100 টাকা লোন নিয়েছি, কারণ সুদের হার হলো 10%, এদিকে সরল সুদে বার করব, এদিকে চক্রবৃদ্ধি সুদে বার করব 3 বছরের জন্য। তো ফার্স্ট ইয়ার যদি আমরা 100 টাকার জন্য বার করি 10% সুদের হারে, তাহলে এখানে তোমার 10ই আসবে, 10/100 কাটাকাটি করলে আসবে 10। সেকেন্ড ইয়ারেও তোমার কি হবে
10 আসবে, থার্ড ইয়ারও তোমার কি আসবে 10ই আসবে। তাহলে টোটাল সুদ কত হলো 30, 10 প্লাস 10 প্লাস 10 টোটাল 30। তাহলে তুমি 3 বছর শেষে মোট তুমি সুদ আসলে মিলে কত দেবে? তুমি 100 টাকা লোন ধার নিয়েছিলে, তোমার সুদ হয়েছে 30 টাকা, তাহলে হলো 130 টাকা। এটা আমরা গেল সরল সুদে। কিন্তু যখন তুমি চক্রবৃদ্ধি সুদে যাবে তখন তোমার ফার্স্ট ইয়ারের জন্য 10 রুপিসই হবে, 10 টাকাই হবে। কিন্তু এখানে হচ্ছে এই যে প্রথম বছরের যে সুদটা পেয়েছো, এই প্রথম বছরের আসলের সঙ্গে এটা যোগ করার পর যে টাকাটা হবে 110 টাকা হয়, এই টাকার উপরে পরের বছরের জন্য সুদ হবে। তো আমরা যদি সেকেন্ড ইয়ারে যদি এটা সুদটা করি 110 টাকার উপর যদি 10% রেটে আমরা সুদ করি, তাহলে এখানে আসছে তোমার কি 11 টাকা। সেম এই 11 টাকাটা আবার কী হবে, ওই আগের 110 টাকার সঙ্গে যোগ হয়ে এটা হবে 121 টাকা। এবার এই সেকেন্ড ইয়ারে এই 121 টাকার উপরে তোমাকে সুদ দিতে হবে। আমরা যদি এখানে 121 টাকার উপরে দিই, তাহলে থার্ড ইয়ারে তোমার আসবে 12.10, অর্থাৎ 12 টাকা 10 পয়সা। এবং এই 12 টাকা 10 পয়সা আর ওইখানে তোমার ছিল কত 10 টাকা, সেকেন্ডে ছিল 11 টাকা। তাহলে পার্থক্যটা দেখো, এখানে তোমার ফার্স্ট ইয়ারে 10 টাকায় সুদ নিয়েছে, এখানে 10 টাকা ছিল। সেকেন্ড ইয়ারে তারা 10 টাকায় নিয়েছে সরল সুদে, কিন্তু চক্রবৃদ্ধি সুদে এটা হয়ে গেল 11 টাকা। থার্ড ইয়ারে ওইখানে 10 টাকাই ছিল, কিন্তু এখানে হয়ে গেল 12 টাকা 10 পয়সা। তাহলে এই ক্ষেত্রে যদি তুমি সুদ আসলে মিলিয়ে দিতে চাও, অবশ্যই তোমার 130 টাকা থেকে বেশি হয়ে যাবে। কারণ আমরা যদি 3টা যোগ করি, এই 30 থেকে বেশি হবে, এবং সুদের সঙ্গে তুমি যদি এই লোনের টাকার সঙ্গে যোগ করো, তাহলে এটা এই 130 থেকে বেশি হবেই। তাহলে ব্যাংক তোমার কি করে সবসময় চক্রবৃদ্ধি সুদ হারে আমাদের থেকে সুদ আসলে টাকাটা নেয়। তো সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ এই চ্যাপ্টারের একটা পার্ট, তোমরা এটা ভালো করে ঘরে প্র্যাকটিস করবে। এবং এটা বার করার জন্য একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা আমি শর্টলি একটু বলে দিচ্ছি, এবং এই ফর্মুলা দিয়েও করা যায়। অ্যাকচুয়ালি কম্পাউন্ড ইন্টারেস্ট যখন করতে হয় চক্রবৃদ্ধি সুদ, এখানে এ মাইনাস পি, অর্থাৎ এখানে এ দিয়ে হচ্ছে অ্যামাউন্ট তোমার হচ্ছে সুদ আসল, আর পি দিয়ে হচ্ছে প্রিন্সিপাল অর্থাৎ আসল। এটা হচ্ছে যত টাকা আমরা লোন নেব। আর এই অ্যামাউন্টটা বার করার জন্য পার্টিকুলারিটি ফর্মুলা আছে পি ইন্টু আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এখানে এনটাকে বলা হয় সুদ পর্ব, অর্থাৎ তুমি 3 মাসের জন্য নিয়েছো, না 6 মাসের জন্য নিয়েছো, না 1 বছরের জন্য নিয়েছো, ওই পর্বটাকে বলা হয় এন। আর কে বলা হয় সুদের হার রেট, আর এটা হচ্ছে আসল পি, এদের হচ্ছে সুদ আসল মানে অ্যামাউন্ট। এই ফর্মুলা ব্যবহার করে আমরা কি চক্রবৃদ্ধি সুদ বার করতে পারি। তাহলে আজকে এই চ্যাপ্টারের মধ্যে এতটুকুই ছিল। তো ভালো করে যা যা আলোচনা করেছি তোমরা কবিতা নিশ্চয়ই উঠে নিয়েছো, বাইরে গিয়ে প্র্যাকটিস করবে। তো আজকের জন্য আমি এখানেই শেষ করছি। বাই।